উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত 16 জুলাই শহীদ দিবস, 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস। জানাবো মনোনয়ন ও কমিটি বাণিজ্যে হাতিয়েছেন হাজার কোটি। এবং সর্বশেষে জানাবো মগবাজারের আবাসিক হোটেলে স্বামী স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত 16 জুলাই শহীদ দিবস, 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় হাসিনা সরকার। এই দিনটিকেই এবার গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া 2024 সালের 16 জুলাই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বুক পেতে দিয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ, যা ছাত্র জনতার আন্দোলনকে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপ দেয়। এবার সেই 16 জুলাই তারিখকে স্মরণীয় করে রাখতে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 8 আগস্ট কোনো বিশেষ কর্মসূচি পালন করা হবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে প্রেস সচিব জানান, রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া 16 জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এর আগে গত বুধবার 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস, 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছিল। পরিপত্রের দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদার প্রতি পালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছিল। দিবসটি পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে খ শ্রেণীভুক্ত করা হয়েছিল, তবে আজ সেটি বাতিল হয়ে গেল। মনোনয়ন ও কমিটি বাণিজ্যে হাতিয়েছেন হাজার কোটি। ওবায়দুল কাদের 10 বছরের বেশি সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 3 মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার এক অনন্য রেকর্ড অর্জন করেন তিনি। পাশাপাশি ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের মন্ত্রী। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি যেমন লুটে পুটে খেয়েছেন, তেমন দলের দায়িত্ব নেওয়ার পর টাকার বিনিময়ে কমিটি গঠন, মনোনয়ন বাণিজ্য করে বানিয়েছেন হাজার কোটি টাকা। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত হিসাব কষে দেখা গেছে, সব কমিটি এবং মনোনয়ন থেকে ওবায়দুল কাদের অন্তত 3,000 কোটি টাকা উপার্জন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে কমিটি গঠনে তার ছিল এক একক এখতিয়ার। কমিটি করে তিনি শুধু শেখ হাসিনার কাছ থেকে একটি মৌখিক সম্মতি আদায় করতেন, আর এই কমিটি গঠনের মাধ্যমে 2 হাতে টাকা কামিয়েছেন আওয়ামী লীগের এই বিতর্কিত সাধারণ সম্পাদক, দলেই যাকে সবাই ডাকে কাউয়া কাদের নামে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, একটি ওয়ার্ড পর্যায়ের কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত সর্বত্র চলত টাকার খেলা। সেখানে দলের নেতা কর্মীদের যোগ্যতা বিচার করা হতো না। ওয়ার্ড পর্যায়ের একটি কমিটি হওয়ার জন্য নির্ধারিত মূল্য ছিল অন্তত 5 থেকে 10 লাখ টাকা। যদি ওয়ার্ড পর্যায়ে বড় ধরনের নেতা হতে চায়, যেমন ওয়ার্ড সভাপতি বা সাধারণ সম্পাদক, তাহলে অন্তত 20 লাখ টাকা তাকে দিতে হতো। থানা পর্যায়ে কমিটির জন্য 15 থেকে 20 লাখ পর্যন্ত দিতে হতো একজনকে। আর জেলা পর্যায়ের কমিটির জন্য ছিল 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত। আর এটি যদি মহানগরের কমিটি হয়, তাহলে তার 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। 10 বছর আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ের যত কমিটি হয়েছে, তার সবকিছু টাকার বিনিময়ে হয়েছে। এই টাকাগুলো আসতো অভিনব পন্থায়। আওয়ামী লীগের 8 জন সাংগঠনিক সম্পাদক ছিলেন। 8 জন সাংগঠনিক সম্পাদককে 8 বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা যে কোনো কমিটির জন্য প্রথমে নিলামের মতো করে টাকা দাবি করতেন। কে কত টাকা দিতে পারবেন, যারা সর্বোচ্চ টাকা দেওয়ার ব্যাপার সম্মত হতেন, তাদের নাম সাংগঠনিক সম্পাদকরা দিতেন ওবায়দুল কাদের কাছে। এরপর ওবায়দুল কাদের তাদের কমিটির জন্য কত টাকা পাচ্ছেন তার হিসাব নিকাশ ইত্যাদি যাচাই বাছাই করতেন। তিনি কোনো দিনেই দেখতেন না ওই কর্মী আসলে আওয়ামী লীগ করে কিনা কিংবা কমিটিতে থাকার মতো তার যোগ্যতা আছে কিনা, বরং টাকার অঙ্কে কে বেশি হলেন সেটাই তার বিবেচ্য বিষয় ছিল। যারা কমিটির জন্য সর্বোচ্চ টাকা দিতেন, তাদের কমিটি ওবায়দুল কাদের পাশ করে দিতেন। টাকার লেনদেন হয়নি জন্যই ঢাকা উত্তর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি ওবায়দুল কাদের। এরকম বহু জায়গায় আছে যেখানে কমিটির জন্য যে নির্ধারিত মূল্য ধরা হয়েছিল, সেই মূল্য দিতে অস্বীকৃতি জানানোর জন্য ওবায়দুল কাদের কমিটি করেননি। ফলে সব কমিটিতেই জায়গা পেয়েছে লুটেরা, দুর্বৃত্তরা, যারা এই কমিটির পরিচয় ব্যবহার করে ইচ্ছামতো লুটপাট করেছেন। আমরা ফরিদপুরের বরকত রুবেলের কথা যেমন জানি, ঠিক সেরকম ভাবে ঢাকায় আওয়ামী লীগের কমিটির সদস্য হাজার কোটি টাকা লুটপাটের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোনো কোনো থানা বা জেলায় আধিপত্য বিস্তারের জন্য লুটেরা এমপি বা মন্ত্রীরা কমিটির জন্য টাকা দিতেন। উদাহরণ হিসেবে বলা যায়, লোটাস কামাল তার পুরো নির্বাচনী এলাকার সব
কমিটির জন্য ওবায়দুল কাদেরকে প্রায় 50 কোটি টাকা এককালীন দিয়েছিলেন। সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ABM তাজুল ইসলাম তার নির্বাচনী এলাকায় কমিটির জন্য ওবায়দুল কাদেরকে 100 কোটি টাকা দিয়েছিলেন বলে আওয়ামী লীগের নেতাকর্মীরাই প্রকাশ্যে বলাবলি করেন। কমিটি বাণিজ্য ছাড়া ওবায়দুল কাদের সংগঠন বিক্রি করে আয় করেছেন অন্যভাবে। ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় জাতীয় নির্বাচন হয়েছে দুটি, স্থানীয় নির্বাচন হয়েছে দুটি, উপজেলা নির্বাচন হয়েছে দুটি, পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনও হয়েছে। এসব নির্বাচনে প্রতীক দেওয়ার মাধ্যমে মনোনয়ন বাণিজ্যের পথ অবধারিত বা অবারিত করে দেওয়া হয়। বিরোধী দল যেহেতু এই ভোটারবিহীন একতরফা এবং প্রহসনের নির্বাচন বর্জন করে সেজন্য আওয়ামী লীগের লুটেরা দুর্বৃত্তরা মনোনয়ন পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তেন। এই সময় মনোনয়ন পেলেই এমপি হওয়া যাবে, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া যাবে, এরকম প্রত্যাশা থেকে সবাই টাকা ঢালতেন অকাতরে। এসব পদে বসলেই অবাধে লুটপাটের পথ খুলে যেত। অনুসন্ধানে দেখা গেছে মনোনয়ন বাণিজ্যের টাকার প্রধান কালেক্টর ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বিপ্লব বড়ুয়ার কাছে একটি তালিকা ছিল কোন কোন মনোনয়নের জন্য কি ধরনের টাকা দিতে হবে। ধরা যাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য 20 লাখ টাকা থেকে শুরু করে 50 লাখ পর্যন্ত দেওয়ার ঘটনা রয়েছে। উপজেলা চেয়ারম্যানের জন্য 1 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত দেওয়ার নজির আছে। পৌরসভার মেয়র পদের জন্য 5 কোটি থেকে 10 কোটি পর্যন্ত ঘুষ লেনদেনের ঘটনা ঘটেছে। আর সংসদ নির্বাচনের জন্য কোনো নির্ধারিত মূল্য ছিল না, রীতিমতো নিলামের মাধ্যমে টাকা তোলা হতো। অনুসন্ধানে দেখা গেছে সর্বশেষ দামি নির্বাচনের সময় ওবায়দুল কাদের শুধু ঢাকার একটি আসনে মনোনয়ন দিয়ে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নারায়ণগঞ্জের এমপি সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে মনোনয়ন দেবেন না বলে শেখ হাসিনা জানান দলের মনোনয়ন বোর্ডের সভায়, কিন্তু এরপর গোলাম দস্তগীর গাজী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। ওবায়দুল কাদেরের সঙ্গে তার 100 কোটি টাকার লেনদেন পাকা হয়। এই টাকা সংগ্রহ করেন বিপ্লব বড়ুয়া। সিঙ্গাপুরে গিয়ে এই টাকার মাধ্যমে গোলাম দস্তগীর গাজী মনোনয়ন কিনে নেন। আওয়ামী লীগের এরকম এমপির সংখ্যা হাতে গোনা কয়েকজন যারা টাকা ছাড়া এমপি হয়েছেন। এই সময় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করতেন শুধু হাতে গোনা কয়েকজন কেন্দ্রীয় নেতা টাকা ছাড়া এমপি হতে পারছেন, কিন্তু বাকি সবাই এমপি হয়েছেন টাকার বিনিময়ে। ওবায়দুল কাদের এসব টাকা নিয়ে বলতেন তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে ব্যয় করবেন, কিন্তু বাস্তবে সাংগঠনিক কার্যক্রম নয়, বরং তিনি তার নিজের পকেটে ঢুকিয়েছেন। সবচেয়ে বড় কমিটি বাণিজ্যের ঘটনা ঘটেছে ঢাকা জেলার কমিটির ক্ষেত্রে। শেখ হাসিনার তৎকালীন বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা জেলা কমিটির জন্য ওবায়দুল কাদেরকে 200 কোটি টাকা দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। ঢাকা জেলার কমিটি গঠন হওয়ার পর সালমান এফ রহমান কমিটির সদস্যদের নিয়ে যে বৈঠক করেন, সে বৈঠকে তিনি বলেন যে 200 কোটি টাকা খরচ করে তোমাদের কমিটি করেছে, আমি যা বলবো সেভাবে তোমাদের কাজ করতে হবে, তা না হলে আমি এই কমিটি বাতিল করে দেব। ওবায়দুল কাদের শুধু ছাত্রলীগ আর যুবলীগদের কমিটি গঠন করতে পারেননি, গঠন করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না, কারণ যুবলীগের কমিটি বাণিজ্য করতেন শেখ ফজলে শামস পরশ এবং তার স্ত্রী নাহিদ জোথি। অন্যদিকে ছাত্রলীগের কমিটি বাণিজ্য করতেন ছাত্রলীগের দুই নেতা। এসব কমিটি বাণিজ্যের ফলে ব্যবসায়ী, লুটেরা, চোরা কারবারি, মাদক কারবারি, এমনকি খুনের মামলার আসামি পর্যন্ত বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন, যার ফলে আওয়ামী লীগের নেতারাই স্বীকার করেন যে কমিটি বাণিজ্য আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। যে কমিটি বাণিজ্য থেকে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন ওবায়দুল কাদের নিজে। মগবাজারের আবাসিক হোটেলে স্বামী, স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু। রাজধানীর মগবাজারে এক দম্পতি ও তাদের 17 বছরের সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ অনুসন্ধান করছে আইন শৃঙ্খলা বাহিনী। যাদের মৃত্যু হয়েছে তারা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও তাদের সন্তান নাইম হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওই দম্পতি তাদের সন্তানকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গতকাল বিকেলে ঢাকার মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠেন। আজ সকালে দম্পতির এক আত্মীয় তাদের হোটেলে উপস্থিত হন। তখন তিনি দেখতে পান স্বপ্না বমি করছেন। এক পর্যায়ে স্বপ্না ও তার সন্তানকে পাশের দিন হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরই মধ্যে মনির অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানে তারও মৃত্যু হয়। তিনি বলেন, তাদের মৃত্যুটা কিভাবে হয়েছে, বিষক্রিয়া না অন্য কোনো কারণে তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।